সো আজকে আমরা আসলে যেটা দেখব সেটা হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার। ঠিক আছে, একটি গুরুত্বপূর্ণ লেয়ার। এই লেয়ার নিয়ে আমরা আগে কথাবার্তা বলেছি বা দেখেছি। এখন এখানে কি ট্রান্সপোর্ট লেয়ারের বিভিন্ন প্যাকেট বা কিভাবে কাজগুলো হয় সেগুলো সম্পর্কে আমরা একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করব। সো দেখি কি অবস্থা। সো এখানে টিসিপি ইউডিপি এগুলো কিভাবে কাজ করে বা কিসের কি জিনিসগুলো, এগুলোর ক্যারেক্টারিস্টিক্স কি এবং রিলায়েবিলিটি কোনটার মধ্যে কেমন বা কি, এই জিনিসগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। ঠিক আছে, সো আসেন রোল অফ দ্য ট্রান্সপোর্ট লেয়ার। ট্রান্সপোর্ট লেয়ারের রোলটা কি, কি কাজ, সেটা আমরা আসলে এখানে একটু জেনে নেই। দ্য ট্রান্সপোর্ট লেয়ার ইজ রেসপন্সিবল ফর লজিক্যাল কমিউনিকেশনস বিটুইন অ্যাপ্লিকেশনস রানিং অন ডিফারেন্ট হোস্ট। সো লজিক্যাল কমিউনিকেশনের জন্য দুইটা অ্যাপ্লিকেশন চলতেছে, এই দুইটা ডিফারেন্ট হোস্টে আর কি, দুইটা ডিফারেন্ট পিসিতে চলতেছে। এদের মধ্যে মানে লজিক্যাল কমিউনিকেশনটা করে দিবে হচ্ছে আমার এই ট্রান্সপোর্ট লেয়ার। ওকে, দ্য লিঙ্ক বিটুইন দ্য অ্যাপ্লিকেশন লেয়ার অ্যান্ড দ্য লোয়ার লেয়ার্স দ্যাট আর রেসপন্সিবল ফর নেটওয়ার্ক ট্রান্সমিশন। সো নেটওয়ার্ক অ্যাপ্লিকেশন লেয়ার এর সাথে তার নিচের লেয়ার অর্থাৎ ইন্টারনেট লেয়ার যেটা, এই লেয়ারের সাথে কমিউনিকেশনের জন্য মেইনলি এই ট্রান্সপোর্ট লেয়ারটা ইউজ হয়। So the transport layer moves data between application and devices in the network. Okay, আচ্ছা, সো এরপরে আমরা দেখি ট্রান্সপোর্ট লেয়ারের কাজগুলো কি কি, রেসপন্সিবিলিটিস দায়িত্বগুলো কি কি। ঠিক আছে, সো সেগুলো একটু দেখি। ট্র্যাকিং ইন্ডিভিজুয়াল কনভার্সন ট্র্যাক করা, তারপর সেগমেন্টিং ডেটা অ্যান্ড রিঅ্যাসেম্বলিং সেগমেন্টস। মানে হচ্ছে সেগমেন্ট মানে কি, ভাগ করা। এই যে আমরা একটা ফ্রেমের যে এত সাইজ হয়ে যায় বা এত সাইজের বেশি পাঠাতে পারবে না, এগুলোকে ভাগ করে নাম্বারিং করা, এইটাই তো সেগমেন্টেশন। এবং এই সেগমেন্টিং করে আবার ওই পাশে গিয়ে কি করতে হবে, এই সেগমেন্টিং করে যে ভাগগুলো হয়েছে এগুলোকে আবার যোগ করার কাজটা ওই পাশে করা হবে, এটাকে বলা হচ্ছে রিঅ্যাসেম্বলিং, তাই তো। আচ্ছা, তারপরে আসেন অ্যাডস হেডার ইনফরমেশন। হেডার ইনফরমেশন, একটা হেডার তো অবশ্যই দরকার হবে। আচ্ছা, আইডেন্টিফাই, সেপারেট অ্যান্ড ম্যানেজ মাল্টিপল কনভারসেশন হলে সেটাকে আইডেন্টিফাই এবং সেপারেট এবং ম্যানেজ করা। ওকে, ইউজ সেগমেন্টেশন অ্যান্ড মাল্টিপ্লেক্সিং টু এনাবল ডিফারেন্ট কমিউনিকেশন কনভারসেশন টু বি ইন্টারলিভড অন দ্য সেম নেটওয়ার্ক। সো মাল্টিপ্লেক্সিং জিনিসটা হচ্ছে ওই যে জাস্ট টাইম শেয়ারিং এর মতো। কাকে, ধরেন একটা চ্যানেল আছে, এই চ্যানেলে ডেটা পাঠানোর জন্য আমরা বিভিন্ন জনকে কখন কাকে সময় দিব, এই যে ভাগ করাটা, এই ধরনের জিনিসগুলোই হচ্ছে মাল্টিপ্লেক্সিং। ঠিক আছে, ওকে, সো এখানে একটা জাস্ট ইলাস্ট্রেশন দেখাচ্ছে যে একটা ইমেইল এরকম ফ্রম সাবজেক্ট ভ্যাকেশন। তো এখানে কিছু সেগমেন্টেশন অ্যালাউ কনভারসেশন মাল্টিপ্লেক্সিং, মাল্টিপল অ্যাপ্লিকেশন ক্যান ইউজ দ্য নেটওয়ার্ক অ্যাট দ্য সেম টাইম। সো মাল্টিপল অ্যাপ্লিকেশন যে সেম টাইমে এই কি বলে নেটওয়ার্কটাকে ইউজ করবে, কিভাবে করবে, টাইম শেয়ারিং, মানে অল্প সময় 0.1 সেকেন্ড হয়তো তাকে দিলাম, 0.1 সেকেন্ড তাকে, 0.1 সেকেন্ড, এরকম একটা ভাগ করে, এটাই হচ্ছে মাল্টিপ্লেক্সিং। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসেন সেগমেন্টেশন facilitates data transport by the lower network. সো একই সাথে স্ট্রিমিং, অনলাইন ভিডিও, চ্যাটিং, মাল্টিপল ওয়েব পেজেস, ইনস্ট্যান্ট মেসেজিং সব কিছুই হচ্ছে এবং এদের মধ্যে শেয়ার করতে হচ্ছে। ওকে, তারপর আসেন ট্রান্সপোর্ট লেয়ারের প্রোটোকলগুলো কি আছে সেগুলো আমরা দেখি। মূল দুইটাই প্রোটোকল, টিসিপি ইউডিপি। ঠিক আছে, টিসিপি ইউডিপির কিছু পার্থক্য বলে দিব। এই জিনিসগুলা মানে বেসিকটা যদি ধরে ফেলেন, তারপরে আসলে আপনার আর টিসিপি ইউডিপির পার্থক্য করতে কোনো সমস্যা হবে না। সেটাতে আমরা যাচ্ছি, আমরা মানে কি বলে এটাকে, খুব গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট বলে দিব, আসতেছি। IP does not specify how the delivery or transportation of the packet take place. কিভাবে ডেটাটা আসলে ট্রান্সপোর্ট হবে বা যাবে। ঠিক আছে, আইপি বা আইপি অ্যাড্রেস এগুলো কিন্তু বলে না। ঠিক আছে, ট্রান্সপোর্ট লেয়ার প্রোটোকল স্পেসিফাই হাউ টু ট্রান্সপোর্ট মেসেজেস বিটুইন হোস্ট। ট্রান্সফার ডেটাটা কিভাবে যাবে, ঠিক আছে, সেইটা বলে দেয় ট্রান্সপোর্ট লেয়ার প্রোটোকল।
and are responsible for managing reliability requirements of a conversation. So রিলায়েবিলিটি রিকোয়ারমেন্ট মানে কি? মানে হচ্ছে দায়িত্বশীলতা, তাই তো? সো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এই যে রিলায়েবিলিটি রিকোয়ারমেন্ট, অর্থাৎ একটা কানেকশনের রিলায়েবিলিটি রিকোয়ারমেন্ট, মানে কি বলে এটাকে, একটা কানেকশন বলতে আমি বোঝাচ্ছি যে বিভিন্ন কানেকশনের রিলায়েবিলিটি রিকোয়ারমেন্ট কিন্তু বিভিন্ন থাকে। রিলায়েবিলিটি রিকোয়ারমেন্ট বলতে ধরেন যে একটা ইমেইল আপনি পাঠাবেন, এটা কিন্তু একটু সিকিউরড এনভায়রনমেন্টে পাঠাতে হবে, এটা একটা ব্যক্তিগত জিনিস। সো অন্য পাশে এই ডেটাটা কোনোভাবে অন্য কারো কাছে লিক হয়ে যাচ্ছে কিনা সেটা হয়তো খুব একটা, মানে সরি খুব একটা না, সেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে ডেটাটা যাতে লিক না হয়। অন্যদিকে আপনি ধরেন ভিডিও দেখাচ্ছেন, একটা খেলার স্ট্রিমিং করতেছেন, ঠিক আছে, খেলা হচ্ছে, খেলার স্ট্রিমিং করতেছেন, অন্যদিকে দেখাচ্ছেন। সো এখানে আসলে এটা কি কেউ চুরি করে অন্য কিছু ডেটা দিয়ে দেখে ফেলতেছে কিনা, মানে খেলাটা কি অন্য কেউ চুরি করে দেখে ফেলতেছে কিনা, বা এটার কি বলে এটাকে রিলায়েবিলিটি যেটা, মানে সিকিউরড, বা আপনার কি বলে খেলার সময়, খেলা চলতেছে এই সময় স্ট্রিমিং এর সময় যেটা হলো আপনার নেটওয়ার্কে একটু ইন্টারাপশন হলো, ঠিক আছে, অর্থাৎ নেটওয়ার্কটা কি একটু হয়তো, এটা যে কোনো এন্ডেই হতে পারে, আপনার এন্ডেও হতে পারে, যেখান থেকে ভিডিও স্ট্রিমিং হচ্ছে সেই এন্ডেও হতে পারে, নেটওয়ার্কটা একটু খারাপ হয়ে গেল। এখন এর জন্য যদি কিছু প্যাকেট লস হয়, প্যাকেট লস হয় বলতে মাঝখানের কিছু সিন আপনি হয়তো দেখাতে পারেননি, তো ওই যে ভিডিও স্ট্রিমিং, তার এখানে কিন্তু আপনার কি বলে ওই যে দেখাতে পারেননি ওই অংশটা আবার সেন্ড করার ওই সময় কোনো দরকার নেই মানে কি, একটা অংশ মিস হয়ে গেছে। এখন আপনি যদি এইগুলো আবার সেন্ড করেন বা রিলায়েবিলিটিটা রাখার চেষ্টা করেন যে ওকে ওখানে সে পাবে, পেয়ে আমাকে জানাবে যে হ্যাঁ সে পেয়েছে, তারপরে আমি এরপরে সেন্ড করব, এইভাবে যদি আপনি চিন্তা করেন, তাহলে আসলে এই আগের জিনিসগুলো পাঠালে কিন্তু আর তখন কিন্তু কি লাইভ থাকবে না, খেলাটা লাইভ থাকবে না, কারণ হচ্ছে সে আগের জিনিসগুলো আবার দেখতে হলে সেখানে তো একটা টাইম যাবে, তার মানে হচ্ছে আহ, এখন যেই জিনিসটা হচ্ছে সেই জিনিসটা আরো কতক্ষণ পরে দেখবে। তো এই জন্য ওই লাইভ স্ট্রিমিং এর ক্ষেত্রে দেখা যায় যে আমাদের আসলে রিলায়েবিলিটিটা অত ইম্পর্টেন্ট না, বরং আমরা একটা সময়ে পাঠিয়ে দিতে পারতেছি কিনা সেটাই বড় ব্যাপার। ওইদিকে আসলে কয়টা প্যাকেট পাচ্ছে না পাচ্ছে সেই ধরনের জিনিসগুলো আমাদের অত ইম্পর্টেন্ট না, কিন্তু অন দা আদার হ্যান্ড আপনি ইমেইলের ক্ষেত্রে যদি চিন্তা করেন সেখানে সবগুলো পাচ্ছে কিনা, বা ওই ডেটাটা আসলে সেই মানে কি বলে এটাকে যে যে পাওয়ার কথা সে পাচ্ছে কিনা, এগুলো ইম্পর্টেন্ট জিনিস। তো এই যে দুইটা জায়গার রিলায়েবিলিটি কিন্তু দুই রকম। হুম তো এই জিনিসগুলোর উপরে ভিত্তি করেই আসলে এই ট্রান্সপোর্ট লেয়ারের প্রোটোকলটা আমাকে চুজ করতে হয় যে কোনটা আমার জন্য বেটার। সো দ্য ট্রান্সপোর্ট লেয়ার ইনক্লুডস দ্য টিসিপি অ্যান্ড ইউডিপি প্রোটোকল। ওকে, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল বা টিসিপি এর কথা এখানে বলতেছে। সো টিসিপি কি বলে একটু শুনি। টিসিপি প্রোভাইডস রিলায়েবল অ্যান্ড ফ্লো কন্ট্রোল। TCP basics, TCP basic operations. Number and track data segments transmitted to a specific host from a specific host. Acknowledged received data. অর্থাৎ সে কি করে, অ্যাকনলেজ করে, অর্থাৎ এই পাশ থেকে যে ডাটাটা পাঠানো হচ্ছে ওই পাশে ডাটাটা পেলো কিনা, ওই পাশে ডাটাটা যদি সে যদি জানায় এদিক থেকে, ধরেন যে ডেটাটা পাঠানো হলো, এই যে ডেটাটা লিখলো এটা পাঠানো হলো, সো এই ডেটাটা পাওয়ার পরে সে আসলে একটা কি দিবে, কিছু ডেটা পাঠানোর পরে সে একটা অ্যাকনলেজমেন্ট দিবে যে হ্যাঁ আমি ডেটা পাইছি, তাইলে সে কি করবে, তারপরে ডেটাগুলো পাঠাবে, আর নাইলে একটা টাইম সেট করে রাখবে সে, যে এই ডেটাটা পাঠাইলাম, সে এতক্ষণের মধ্যে যদি আমাকে না জানায় যে ডেটাটা পাইছি তাহলে আবার পাঠাবো, এইরকম আর কি। সো এটাকে বলা হচ্ছে রিট্রান্সমিট, এই যে রিট্রান্সমিট এনি আনঅ্যাকনলেজড ডেটা আফটার এ সার্টেন অ্যামাউন্ট অফ টাইম। ঠিক আছে, এইটার মানে হচ্ছে কি, সে একটা ডেটা পাঠালো, পাঠানোর পরে যতক্ষণ মানে যদি কিছুক্ষণের মধ্যে সে আপনার অ্যাকনলেজ না করে যে হ্যাঁ এটা আসলে পাওয়া গেছে, তাইলে কি করবে, সে আবার পাঠাবে। ওকে, সিকোয়েন্স ডেটা দ্যাট মাইট অ্যারাইভ ইন রং অর্ডার। সিকোয়েন্স ডেটা দ্যাট মাইট অ্যারাইভ ইন রং অর্ডার। সিকোয়েন্স মানে বলতেছে যদি ডেটা যদি এরকম হয় যে অনেক সময় হয় যে লোড ব্যালেন্সিং এর জন্য, লোড ব্যালেন্সিং মানে হচ্ছে আপনার ধরেন এখান থেকে এখানে যাওয়ার দুইটা পথ আছে। দুইটা পথের মধ্যে আপনি একটা পথ থেকে কিছু ডেটা পাঠালেন, আরেকটা পথে
অন্য আরো কিছু ডেটা পাঠালেন, তো কয়েকটা সিকোয়েন্স একটা পথে পাঠালেন, কয়েকটা সিকোয়েন্স আরেকটা পথে পাঠালেন, সেগমেন্টের কথা বলতেছে আর কি। তো এই যে এরকম হতেই পারে যে 1 2 3 যে দিক দিয়ে পাঠালেন, 3 4 5 হয়তো সরি 4 5 6 আরেক দিক দিয়ে পাঠালেন, তো 4 5 6 আগে পৌঁছে গেছে, 1 2 3 পরে পৌঁছতেছে। তো তখন সে কি করবে, এগুলাকে সিকোয়েন্স করবে, পরে গেলেও ডেটাটাকে 1 2 3 4 5 6 এগুলো সাজাবে। ওকে, সেন্ড ডাটা অ্যাট এন efficient rate that is acceptable by the receiver. সো ডেটা যে পাঠাচ্ছে সেটা আসলে কি মানে কত রেটে আসলে সে রিসিভ করতে পারতেছে, কারণ এদিক থেকে ধরেন যে প্রতি সেকেন্ডে 10 টু দি পাওয়ার 9টা ডেটা পাঠালো, আর সে আসলে হয়তো রিসিভ করতে পারে 10 টু দি পাওয়ার 6টা, তাহলে তো আসলে একটা সমস্যা হয়ে যাবে। সো এই জন্য একটা অ্যাকসেপ্টেবল রেট আগে নেগোশিয়েট করে নেয়, তারপরে পাঠায় ডাটাটা। সে ফাইল ইজ সেন্ড টু দ্য সার্ভার ইউজিং দ্য ফাইল ট্রান্সফার প্রোটোকল এফটিপি অ্যাপ্লিকেশন। TCP tracks the conversation and divides the data to be sent into 6 segments. ঠিক আছে, টিসিপি কি করলো, একটা ফাইল ট্রান্সফার, এফটিপি মানে হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল, অর্থাৎ যেখানে ফাইল স্টোরেজের জন্য আমরা যে সমস্ত প্রোটোকল ইউজ করি আর কি। সো টিসিপি কি করলো, এই কনভারসেশনটা ট্র্যাক করলো এবং এটাকে 6টা ভাগে ভাগ করলো, ফাইল তো সো হয়তো অনেক বড় কিছু আছে আর কি। আচ্ছা, অন দ্য আদার হ্যান্ড আমরা ইউডিপির ক্ষেত্রে একটু দেখি। UDP provides the basic functions for delivering datagrams. এটাকে বলা হয় datagrams between the appropriate applications with very little overhead and data checking. অর্থাৎ এখানে সিকিউরিটি খুবই কম, অর্থাৎ সে খুবই, আপনার একদিকে ওভারহেড, ভেরি লিটল ওভারহেড বলতেছে, কারণ হচ্ছে ওভারহেড মানে হচ্ছে আপনার আসলে ডেটাটা পাঠাতে যে সময়, হ্যাঁ, বা এটার কি বলে, এটা চেকিং, ধরেন যে একটা রাস্তার মধ্যে পুলিশের চেকিং আছে এবং বেশ ভালো লেভেলের চেকিং করে, তার মানে এখান দিয়ে কি মানুষ পাস হওয়ার রেটটা কম। অন্য একটা যে জায়গায় চেকিং নাই সে জায়গায় কিন্তু খুব দ্রুত মানুষ পাস হয়ে যেতে পারে, বা গাড়িও পাস হয়ে যেতে পারে। যেখানে চেকিং আছে সেখানে কিন্তু একটা লাইন বা ট্রাফিক লেগে যেতে পারে, এবং সেটার কারণে কি হচ্ছে, একটা ওভারহেড তৈরি হচ্ছে, মানে কি বলে, একটা বার্ডেন একটা জিনিস তৈরি হচ্ছে। তো এখানে হচ্ছে সেই ধরনের মানে ডিলেটা কম হচ্ছে, ওভারহেডটা না থাকার কারণে এই ডিলেটা হচ্ছে না, এবং ডাটা চেকিংটাও আসলে এখানে খুব কম। তো এটাকে বলা হয় কানেকশন লেস প্রোটোকল, এবং অন্যদিকে আপনার টিসিপি কে বলা হয় কানেকশন ওরিয়েন্টেড প্রোটোকল। ঠিক আছে, UDP is known as best effort delivery protocol because there is no acknowledgement that is data is received at the destination. সো যেটা বলেছিলাম, এখান থেকে ডেটা পাঠিয়ে যাচ্ছে, whether the TFTP or FTP server received or not, he doesn't care actually. ঠিক আছে, এটা হচ্ছে UDP প্রোটোকলের বেসিক। A file is sent to the server using the trivial file transfer protocol application. UDP divides the data into datagrams and send them using best effort delivery. Best effort delivery কেন বলা হচ্ছে, কারণ হচ্ছে মানে তাকে সে জাস্ট দিয়ে যাচ্ছে, তার ওখানে থেকে আবার অ্যাকনলেজ করা বা এই সমস্ত কোনো কিছুরই দরকার হচ্ছে না। সো সে বেস্ট এফোর্ট ডেলিভারি করে দিচ্ছে। ওকে, সো দুইটার মধ্যে যদি পার্থক্য বলি তাহলে এটার মধ্যে হচ্ছে, এটা হচ্ছে কানেকশন ওরিয়েন্টেড টিসিপি, এবং এটার মধ্যে অ্যাকনলেজ রিসিভ করতে হয়, এবং অ্যাকনলেজ যদি না পাই তাহলে আবার পাঠানোর ব্যাপার আছে ডেটা। ঠিক আছে, ভিন্ন সিকোয়েন্সে গেলে সেটাকে আবার ঠিক করার ব্যাপার আছে। এগুলি অনেক ধরনের রিলায়েবল। এটা যদি এক কথায় যদি বলি তাহলে টিসিপি অনেক বেশি রিলায়েবল। আর ইউডিপির কথা যদি বলি তাহলে এটা কানেকশন লেস, এবং এটার মধ্যে কোনো ধরনের অ্যাকনলেজমেন্ট পাঠানো হয়, অ্যাকনলেজমেন্ট লাগে না, এবং কোনো ধরনের ডেটা রিট্রান্সমিট করার ব্যাপারে সে নাই, এবং কি বলে এটাকে, যার কারণে সুবিধাটা কোন জায়গায়, সুবিধাটা হচ্ছে খুবই কম ওভারহেড। ঠিক আছে, ধরেন যে টিসিপি একদিকে যেরকম এই সিকিউর চেক টেক করে তারপরে ততক্ষণে যতটুকু ডেটা পাঠাচ্ছে এতক্ষণে ইউডিপি অনেক বেশি ডেটা পাঠায় ফেলতে পারতেছে। ঠিক আছে, কারণ তার আসলে ওই চেকিং গুলো আর লাগতেছে না। ওকে, এবার আসেন দ্য রাইট ট্রান্সপোর্ট লেয়ার প্রোটোকল ফর দ্য রাইট অ্যাপ্লিকেশন। So UDP is used by request and reply applications where the data
is minimal and retransmission can be done quickly. ঠিক আছে? If it is important that all the data arrives and that it can be processed in its proper sequence, TCP is used as the transport protocol. সো এখানে আমরা কয়েকটা জিনিস দেখতেছি, একেবারে পাশাপাশি আপনাকে ইউডিপি এবং টিসিপির কয়েকটা মানে কোথায় কোথায় ইউজ হয় সেইগুলো দিয়ে আপনাকে কিছু প্রপার্টিসের সাথে কম্পেয়ার করে দেখাচ্ছে। যেমন ভিআইপির টেলিফোনের ক্ষেত্রে আপনার ইউডিপি ইউজ হয়, ঠিক আছে? সো এখানে ডেটাটা ওই যে কথা বলতেছি, কথাটা ওই পাশে শোনা, মানে রান টাইমে যখন কথাটা বলতেছি তখন কথাটা পৌঁছায় দেওয়াটা জরুরি। এখন দুই একটা ফ্রেম যদি ওখান থেকে বাদ চলে যায়, ওই পাশ থেকে দুই একটা জিনিস না শুনতে পায়, দ্যাটস ফাইন, ওইটা আবার রিট্রান্সমিট করার প্রয়োজন নাই। এই লোক এই পাশ থেকে যদি আবার বলে তখন হয়তো ট্রান্সমিট করবে, এছাড়া ট্রান্সমিট করার প্রয়োজন নাই। ওকে, ডিএনএস ডোমেইন নেম রেজুলেশন যেটা, সেটাও এই ইউডিপি। টিসিপির ক্ষেত্রে একটু আগে ইমেইলের কথা বললাম, ঠিক আছে? ইমেইল এসএমটিপি আর আইএমএপি, এই দুইটাতে যাচ্ছি না, এই দুইটা কি মানে মানে অ্যাকচুয়াল পার্থক্য কি বা ওগুলাতে যাচ্ছি না। ইমেইলের জন্য ইউজ হয় এই দুইটা প্রোটোকল, এটা হলো বড় কথা। এইচটিটিপি এইচটিটিপিএস যেটা ওয়েব সার্ভার বা ওয়েব পেজ দেখানোর জন্য ইউজ করা হয়। তো এইগুলো হচ্ছে টিসিপি। হুম, তো এই দুটার মধ্যে পার্থক্য যে দেখেন রিকোয়ার্ড প্রোটোকল প্রপার্টিস, কেন আমরা এই কি বলে ভিওআইপির জন্য কেন আমরা ইউডিপি ইউজ করতেছি? কারণ এটা হচ্ছে ফাস্ট, লো ওভারহেড, ডাজ নট রিকোয়ার অ্যাকনলেজমেন্ট, ডাজ নট রিসেন্ট লস ডাটা, ডেলিভার ডাটা অ্যাজ ইট অ্যারাইভস। ঠিক আছে? সো এই সমস্ত জিনিসগুলো আমার ভিওআইপি কল করার জন্য যেই ধরনের প্রপার্টিস সেটার সাথে মিট করে, সোজা কথা যেটা। আচ্ছা, টিসিপির ক্ষেত্রে এই রিলায়েবল একটা কথা নিয়ে এসেছে, রিলায়েবল, কারণ আমার মেসেজটা যে যাবে ওই মেসেজটা অন্য কেউ যাতে না দেখে, হুম, এবং সে যে পাচ্ছে এটা আমাকে এনশিওর করতে হচ্ছে। এবং অ্যাকনলেজ ডাটা, অর্থাৎ ওই পাশ থেকে যে পেয়েছে সেটাও কি করে, আমাকে অ্যাকনলেজ করে, আমাকে জানায় যে পেয়েছে। রিসেন্ট লস ডাটা যদি না পায় তাহলে আমি আবার তাকে ডাটাটা পাঠাই। ডেলিভার ডাটা ইন সিকোয়েন্সড অর্ডার, সো সিকোয়েন্সড অর্ডারে ডেটা পাঠায়। ওকে, তারপরে আসেন টিসিপি ওভারভিউ, টিসিপির আরো কিছু ফিচার। সো এখন কথা হচ্ছে যে যে কোনো আমি যদি কাজ বলি তাহলে আপনি বলতে পারবেন কিনা যে ওকে ইউডিপি প্রোটোকল সেখানে ভালো হবে না টিসিপি প্রোটোকল ভালো হবে। ধরেন যে যে স্ট্রিমিং এর কথা বললাম, আমরা রান টাইমে খেলা দেখাবো, ঠিক আছে, সেটার জন্য ইউডিপি ভালো না টিসিপি ভালো? সেটা কিন্তু আমি একটু আগে বলেছিলাম, কোনটা ভালো বলেন তো? ওকে, সেটার জন্য ইউডিপিটা ভালো, তাই তো? কারণ হচ্ছে আমাদের হলো ওই যে বললাম স্ট্রিমিং এ দুই চারটা ফ্রেম যদি সে মাঝখানে দেখতে নাও পায়, অর্থাৎ দুই চারটা সিনারিও যদি নাও দেখতে পায়, আমার দরকার হচ্ছে রান টাইম এখন কি হচ্ছে সেটা দেখানো, ঠিক আছে? এখন থেকে এখন আউট হইলো এটা 10 মিনিট 5 মিনিট পরে দেখায় আমার লাভ নাই। এখন দুই একটা মাঝখানে বল হয়তো বলের মানে কিভাবে মারতেছে বা এগুলা হয়তো ফল করেছে, এগুলা হয়তো ডিসকার্ড হয়ে গেছে সামহাউ, কিন্তু এখন কি হচ্ছে সেটা আমাকে দেখাচ্ছে, এটা হলো বড় ব্যাপার। ওকে, স্যার হ্যাঁ, টিসিপি কি বলছিলেন, কানেকশনলেস নাকি? কানেকশন ওরিয়েন্টেড টিসিপি, ঠিক আছে, আর ইউডিপি হচ্ছে কানেকশন লেস। এই যে এই রিলায়েবল এই এই যে ঘটনাগুলো, এগুলোর জন্য এটাকে কানেকশন ওরিয়েন্টেড বলা হচ্ছে। আর এটা যেহেতু ওই যে আবার কোনো ওই পাশ থেকে কিছু পাঠাচ্ছে না বা এই ধরনের কোনো ব্যাপার স্যাপার নাই, এই জন্য ইউডিপি কে কানেকশন লেস বলা হচ্ছে। আচ্ছা বলেন তো, আমরা ব্যাংকের ডেটা ট্রান্সফার করব, ঠিক আছে, ব্যাংকের ট্রানজাকশন করব, সেটার জন্য আমাদের কোনটা ভালো, ইউডিপি না টিসিপি? টিসিপি, কেন? কারণ সাথে সাথেই তো আমার রেসপন্স আসে। সাথে সাথে রেসপন্স আসে? ইউডিপি দিয়ে করলে কি হ্যাঁ, সমস্যা?
ট্রানজ্যাকশনের টাইম লাগবে। ইউডিপি তো ফাস্ট, কি বলেন ট্রানজাকশনে টাইম লাগবে? ইউডিপি তো লেখা আছে ও ফাস্ট। হ্যাঁ হ্যাঁ, ইউডিপি ফার্স্ট। স্যার রিলায়েবল ওইটার জন্য। রিলায়েবল, তাই তো? ব্যাংকের ডেটা মানে হচ্ছে টাকা পয়সার লেনদেন, সো এটার মধ্যে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে রিলায়েবিলিটি। টাকা পয়সা যাতে এদিক ওদিকে না হয়। ফার্স্ট এখানে কিন্তু ফার্স্ট অফ প্রায়োরিটিতে আছে, কিন্তু সবার উপরে আপনার যদি একটা আহ, আহ, কি বলে, একটা ক্রাইটেরিয়া বলতে বলি আপনাকে বলতে হবে রিলায়েবল, অর্থাৎ টাকাটা, ট্রানজেকশনটা যে ঠিকঠাক হচ্ছে, এটা অন্য কেউ ম্যানিপুলেট করতে পারে নাই, এবং এটা যা আসলে করতে চাওয়া হয়েছে সেটাই হয়েছে। এই রিলায়েবিলিটিটা আপনার লাগবে, নাইলে তো দেখা যাবে যে ইডিপি দিয়ে করলে আপনি এখান থেকে টাকা পাঠাইছেন, ওখানে গিয়ে গেল না না গেল সেগুলোর কোনো অ্যাকনলেজমেন্ট নাই, তো দেখা গেল আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কাটছে, ওর অ্যাকাউন্টে টাকা টাকা পৌঁছায় নাই। ঠিক আছে? সো এগুলি হলে তো আসলে ব্যাংক ট্রানজাকশনে খুবই, ব্যাংক দেখা যাবে যে 2 দিন পরেই এখান থেকে সবকিছু কি বলে ব্যাকআপ করে চলে যাইতে হবে, শুধুমাত্র এই ইউডিপি প্রোটোকল অ্যাপ্লাই করার জন্য, তাই তো? সো এই জন্য এগুলো একটু খেয়াল রাখতে হবে, বুঝে বুঝে ই করতে হবে, তাহলে এই ইউডিপি টিসিপির পার্থক্য এটাই আমাদের এখানকার মূল জিনিস আর কি, সোজা কথা যদি বলি। হ্যাঁ, এই চ্যাপ্টারের, এবং ওই যে কোন জায়গায় মূল, আপনার মূলটা যদি বুঝে যান, রিলায়েবিলিটি এবং ওই যে ফাস্ট এবং ওই অ্যাকনলেজমেন্ট আসা না আসা, এই বিষয়গুলা জাস্ট যদি ফোকাস করেন, তাহলেই কিন্তু আপনি বুঝে যাচ্ছেন যে ওকে, কোনটার মধ্যে কোনটা কোন ধরনের ব্যাপারের জন্য কোন প্রোটোকলটা অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে? তো আসেন আমরা টিসিপির কিছু ওভারভিউ দেখি। এগুলো এক্সট্রা কথাবার্তা আছে, এগুলো দেখতে পারলে ভালো। establishes a session, TCP feature. TCP is connection oriented protocol that navigates and establishes a permanent connection or session between source and destination devices prior to forwarding any traffic. কোন ধরনের ডাটা আদান প্রদানের আগে অবশ্যই একটা সেশন করে আর কি, এস্টাবলিশ করে যে হ্যাঁ, তুমি আমি কি বলে একটা ডেটা আদান প্রদান করব, অতএব তোমার আইডিয়েই বা পাসওয়ার্ডেই তোমার এই সেশন এরকম, ওকে। তারপরে হচ্ছে ডেটা ডেটা পাঠানো, মানে প্রথমেই ডেটা পাঠানোর কথাবার্তা নাই, আগে হচ্ছে তুমি আসলে ওই ব্যক্তি কিনা, বা এই সবকিছু ঠিকঠাক আছে কিনা, সেই জিনিসগুলো নিশ্চিত হয়ে তারপরে হলো ডাটা পাঠানো। ensures reliable delivery. For many reasons it is possible for a segment to become corrupted or lost completely. As it is transmitted over the network, TCP ensures that each segment that is sent by source arrives at a destination. তো পৌঁছে কিনা সেটা ওই যে অ্যাকনলেজমেন্টটা যে পাঠায়, এই রিলায়েবিলিটি এনশিওর করতেছে। provides same order delivery. Because networks may provide multiple routes that have different transmission rate, ডেটা ক্যান অ্যারাইভ ইন রং অর্ডার। সো ওই যে যেটা আমি বললাম আর কি, যে মাল্টিপল রুট থাকলে দুই রুটে দুই ডেটা পাঠাইলো, একটা আগে গেল একটা পরে গেল, সো সেটাকে কি করে, সেটাকে সাজায় আর কি। সাপোর্টস ফ্লো কন্ট্রোল. নেটওয়ার্ক হোস্টস হ্যাভ লিমিটেড রিসোর্সেস, memory and processing power. When TCP aware that these resources are overtaxed, it can request that the sending application reduce the rate of data flow. Okay. সো আসেন এরপরে টিসিপির হেডারটা আমরা যদি দেখি, টিসিপি ইজ এ stateful protocol which means it keeps track of the state of the communication session. TCP records which information is it has sent and which information has been acknowledged. কোনটা acknowledge হয়েছে হয় নাই, কোনটা পাঠাইছে পাঠায় নাই, এগুলি সব ট্র্যাক রাখে। সোর্স পোর্ট, ডেস্টিনেশন পোর্ট, সিকোয়েন্স নাম্বার, অ্যাকনলেজমেন্ট নাম্বার। সো এই যে টিসিপি না ইউডিপি, এগুলি কিন্তু এগুলি হচ্ছে আপনার বিভিন্ন পোর্ট ই করে। পোর্ট কোনটাকে বলে, আমরা একটা আইপি অ্যাড্রেস দেওয়ার পর কোলন দিয়ে তারপরে কিছু একটা লিখি অনেক সময়, ওইটাকে বলা হয় পোর্ট। এগুলি কিছু পোর্ট আছে যেগুলি নির্দিষ্ট, সেগুলি হয়তো আমরা আরো পরে দেখব। সো সিকোয়েন্স নাম্বার, অ্যাকনলেজমেন্ট নাম্বার, হেডার লেন্থ, রিজার্ভ, কন্ট্রোল বিট, উইন্ডো, আর্জেন্ট, চেকসাম, এগুলি বহুত কিছু আছে। এগুলার কোনটা কি এগুলো একটু বলার চেষ্টা করেছে। সোর্স অ্যাপ্লিকেশন, ডেস্টিনেশন অ্যাপ্লিকেশনের পোর্ট নাম্বার, সিকোয়েন্স নাম্বার, রিঅ্যাসেম্বল করার জন্য এই সিকোয়েন্স নাম্বারটা লাগে যদি একাধিক সিকোয়েন্সে ভাগ করা হয় বা সেগমেন্টে ভাগ করা হয়। অ্যাকনলেজমেন্ট নাম্বার, তারপরে হেডার লেন্থ কত, ডেটা অফসেট, রিজার্ভড, ওকে, কন্ট্রোল বিট, উইন্ডো সাইজ কত,
চেকসাম আর্জেন্ট কিনা সেটা। ওকে, অ্যাপ্লিকেশন দ্যাট ইউজেস টিসিপি। টিসিপি ইউজ করে এই ধরনের অ্যাপ্লিকেশন কি কি আছে? টিসিপি হ্যান্ডেলস অল টাস্ক associated with dividing the data stream into segment, providing reliability, controlling data flow, and reordering segments. So HTTP, FTP, SMTP, SSH এগুলো যত রিলায়েবল জিনিস। SSH আমরা দেখেছি এটা রিলায়েবল, টেলনেট হচ্ছে অন্যদিকে রিলায়েবল না। ওকে, তারপরে আপনার এসএমটিপি তো ইমেইল পাঠানোর, এফটিপি হচ্ছে কি বলে এটাকে, ফাইল ট্রান্সফারের জন্য, এইচটিটিপি হচ্ছে ব্রাউজারে যে ডাটা দেখি সেটা। ওকে, সো এরপরে ইউডিপি এর সম্পর্কে বলবে। ইউডিপি ফিচার ইনক্লুডস ডেটা ইজ রিকনস্ট্রাক্টেড ইন অর্ডার দ্যাট ইজ রিসিভড। মানে ওই যে পাঠানো হচ্ছে ওই সময় যেই অর্ডারে পাবে সেই অর্ডারে কিন্তু সে দেখাইতে থাকবে। যদি এরকম হয় যে 2-1 মিনিট পরের জিনিস মানে ঘুরে ঘুরে একটু দেরিতে পৌঁছে, তাহলে ওই দেরিতেই দেখাবে। এনি সেগমেন্ট দ্যাট আর লস্ট আর নট রিসেন্ট করা হয় না। নো সেশন আগে কোনো কথাবার্তা নেই, ডেটা পাঠাইতে থাকে, ওদিকে তুমি পাইলে পাইলা, না পাইলে না পাইলা, এ ধরনের কোনো আগে রিলায়েবিলিটি কোনো কথাবার্তা নাই। ওকে, দ্য সেন্ডিং ইজ নট ইনফর্মড অ্যাবাউট রিসোর্স অ্যাভেলেবিলিটি। ওকে, সেটার খুবই সহজ এবং খুবই ছোট দেখা যাচ্ছে। ঠিক আছে, দ্য ইউডিপি হেডার ইজ ফার সিম্পলার দেন টিসিপি হেডার বিকজ ইট অনলি হ্যাজ 4 ফিল্ড অ্যান্ড রিকোয়ার 8 বাইট। ওটার মধ্যে কিন্তু 20 বাইট আর এটার মধ্যে 8 বাইট মাত্র। সোর্স পোর্ট, ডেস্টিনেশন পোর্ট, কে পাঠাচ্ছে, কারে পাঠাচ্ছে, লেন্থ, চেকসামটা জাস্ট একটু কি বলে, পুরাটার একটা জাস্ট মিনিমাম লেভেল অফ সিকিউরিটি একটা চেক করে দেখে আর কি। ঠিক আছে, সো এগুলা কোনটা কি সেটা দেখতেছে, ডাটাগ্রাম হেডার এবং ডেটার এরর চেকিং এর জন্য জাস্ট এটা ইউজ হয়। ওকে, ডিএসসিপি, ডিএনএস, এসএমটিপি, ভিওআইপি, ভিডিও কনফারেন্সিং, টিএফটিপি, এসএনএমপি, এই যে প্রোটোকলগুলো এগুলো সব হচ্ছে ইউডিপি ইউজ করে। ঠিক আছে, লাইভ ভিডিও অ্যান্ড মাল্টিমিডিয়া অ্যাপ্লিকেশন, দিস অ্যাপ্লিকেশনস ক্যান টলারেট সাম ডাটা লস বাট রিকোয়ার লিটল অর নো ডিলে। ঠিক আছে, এক্সাম্পল ইনক্লুড ভিওআইপি অ্যান্ড লাইভ স্ট্রিমিং ভিডিও, সিম্পল রিকোয়েস্ট অ্যান্ড রিপ্লাই applications with simple transaction where a host sends a request and may or may not receive a reply, DNS এবং DHCP applications that handle reliability themselves, unidirectional communications where flow control, error detection, acknowledgement and error recovery is not required or can be handled by the application. Examples include SNMP and TFTP. সো এই যে এখন আসেন পোর্ট নাম্বারে আমরা দেখি। TCP and UDP transport layer protocols uses port number to manage multiple simultaneous conversation. সো তারা আসলে পোর্ট নাম্বার মেইনটেইন করে। The source port number is associated with the originating application of the local host, whereas the destination port number is associated with the destination application on the remote host. ঠিক আছে, সেটা 2 বাইট করে আমরা দেখতে পাচ্ছি। ওকে, socket pairs. The source and destination ports are placed within the segment. অর্থাৎ এই যে ডেস্টিনেশন অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস গুলা, তারপরে হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস গুলা বা আইপি অ্যাড্রেস গুলা, তারপরে এই যে পোর্ট নাম্বার দেওয়া আছে। ওকে, the segment are then encapsulated with an IP packet দিয়ে এরপরে এনক্যাপসুলেট করা হয়। The combination of the source IP address and source port number and the destination IP address and destination port number is known as a socket. অর্থাৎ একটা সকেট বলতে বোঝায় হচ্ছে সোর্সের আইপি এবং সোর্সের পোর্ট নাম্বার। সিমিলারলি ডেস্টিনেশনের পোর্ট, ডেস্টিনেশনের আইপি, ডেস্টিনেশন পোর্ট, ডেস্টিনেশন আইপি মিলে হয় হচ্ছে ডেস্টিনেশনের সকেটটা। Sockets are enable multiple processes running on a client to distinguish themselves from each other and multiple conversation to a server process to be distinguished from each other. সো পোর্ট নাম্বার গুলো, যে পোর্ট নাম্বার গুলোর কোনটা দিয়ে কি বোঝায়, কত নাম্বার পোর্ট কি, কিভাবে আপনি কোন পোর্ট ইউজ করতে পারবেন, কোন পোর্ট ইউজ করতে পারবেন না, সেগুলো একটু এখানে ডিসকাস করতেছে। ওয়েল নোন পোর্ট 0 থেকে 1023 পর্যন্ত যে পোর্টগুলো আছে এই পোর্টগুলো হচ্ছে ওয়েল নোন পোর্ট, এগুলোকে বলা হয়। দিস পোর্ট নাম্বারস আর রিজার্ভ ফর কমন অ্যান্ড পপুলার সার্ভিসেস অ্যান্ড অ্যাপ্লিকেশনস সাচ এজ ওয়েব ব্রাউজার, ইমেইল ক্লায়েন্টস অ্যান্ড রিমোট ক্লায়েন্টস defined well-known ports for common server applications enables clients to easily
আইডেন্টিফাই দ্য অ্যাসোসিয়েটেড সার্ভার। অর্থাৎ 0 থেকে 1023 পর্যন্ত যেই পোর্ট নাম্বারগুলো আছে, এই পোর্ট নাম্বারগুলো আইদার হয়তো মানুষ এগুলো ভালো করেই জানে, ওয়েল নোন, অর্থাৎ এই পোর্ট দিয়ে এই কাজ করা হয় এটা ভালো করেই জানে, অথবা এগুলা রিজার্ভ। ঠিক আছে, সো এখান থেকে আমরা পোর্ট নাম্বার সাধারণত ডেভেলপাররা ইউজ করে না। এরপর আসেন রেজিস্টার্ড পোর্ট নাম্বার 1024 থেকে 49,151, এগুলো হচ্ছে রেজিস্টার্ড পোর্ট নাম্বার। এগুলা কি জন্য হয় আমরা ডিসক্রিপশনে দেখি। দিস পোর্ট আর অ্যাসাইন বাই আয়ানা টু রিকোয়েস্টিং এন্টিটি to use with specific process or application. These processes are primarily individual applications that a user has chosen to install rather than common applications that would receive a well-known port number. Cisco has registered port number এত and its radius server authentication process. So এটা ওই যে আয়ানার থেকে রেজিস্ট্রেশন করে আনা লাগে। আর আমরা প্রাইভেট বা ডাইনামিক যে পোর্টগুলো সেগুলো এই আপনার 49,152 থেকে 65,335 অর্থাৎ শেষ পর্যন্ত এই সরি এইগুলো আমরা হচ্ছে আপনার ওই ইয়ের জন্য ইউজ করব, কি বলে এটাকে, ডেভেলপার কমিউনিকেশন করার জন্য এই পোর্টগুলো ইউজ করে থাকে। সো দিস পোর্টস আর নোন অলসো অ্যাজ ephemeral ports. The client's OS usually assign port numbers dynamically when a connection to a service is initiated. তো যখন আসলে অপারেটিং সিস্টেম কোনো এই ধরনের পোর্ট নাম্বার অ্যাসাইন করা দরকার হয় কানেকশন ইনিশিয়েট করার জন্য, তখন কি করে এই 49,152 থেকে 65,535 এর মধ্যে যে কোনো নাম্বার দিয়ে তারপরে দেয়। ডাইনামিক পোর্ট ইজ দেন ইউজড টু আইডেন্টিফাই দ্য ক্লায়েন্ট অ্যাপ্লিকেশন ডিউরিং কমিউনিকেশন। ঠিক আছে, সো এগুলো একটু জানা থাকা দরকার, জাস্ট রেঞ্জগুলো একটু জানতেছি। 1023 এর মধ্যে যেগুলো আছে সেগুলো হচ্ছে ওয়েল নোন পোর্ট। রেজিস্টার্ড পোর্ট হচ্ছে 49,151 পর্যন্ত, বাকিটা হচ্ছে প্রাইভেট আর ডাইনামিক পোর্ট। আচ্ছা, এখানে কিছু পোর্ট দিয়ে দিয়েছে যেগুলো একেবারেই আপনার কি বলে ওয়েল নোন, সবাই জানে সেরকম পোর্ট, যেমন 20 এটা হচ্ছে আপনার এফটিপি প্রোটোকল, তারপরে 21 হচ্ছে এফটিপি কিন্তু এটা কন্ট্রোল, ওকে, সিকিউর শেল, টেলনেট আর টিসিপি আমরা দেখতে পাচ্ছি এখানে। এখানে আপনার এই 80 হচ্ছে এইচটিটিপি হচ্ছে 80, 110 হচ্ছে পপ3 হচ্ছে লাগে হচ্ছে আপনার ওই ইয়েতে কি বলে এটাকে, ইনকামিং ইমেইল আনার জন্য আর কি লাগে, ইমেল পাঠানোর জন্য হচ্ছে এসএমটিপি, সেটা হচ্ছে 25 পোর্ট নাম্বার। ঠিক আছে, এই ধরনের বিভিন্ন পোর্ট নাম্বার আসলে নির্দিষ্ট থাকে আর কি। এইচটিটিপিএস হচ্ছে 443। ওকে, so unexplained TCP connections can pose a major security threat. NetState is an important tool to verify connection. So NetState দিয়ে এই ধরনের কি বলে কানেকশন ভেরিফাই করা যায়। Okay, TCP communication process. Each application process running on a server is configured to use a port number. An individual server cannot have two services assigned to the same port number within the same transport layer services. So একটা port number দুইটা অ্যাপ্লিকেশনকে অ্যাসাইন করা যাবে না। An active server application assigned to a specific port is considered open, which means that the transport layer accepts and process segments addressed to that port number. So সার্ভার কি করে, একটা পোর্ট নাম্বার নিয়ে বসে থাকে যে ওকে কেউ যদি এই পোর্ট নাম্বারে রিকোয়েস্ট করে কোনো ক্লায়েন্ট, তাহলে সে সার্ভ করে আর কি। ওকে, সো এটাকে ওপেন, সে বসে আছে সেটা বলতেছে আর কি। এনি ইনকামিং ক্লায়েন্ট রিকোয়েস্ট অ্যাড্রেসড to the correct socket is accepted and then data is passed to the server application. So এখানে কি করতেছে আমরা দেখতেছি HTTP 80 তে SMTP 20 এ ক্লায়েন্ট রিকোয়েস্ট টু TCP সার্ভার, সোর্স পোর্ট এত, ডেস্টিনেশন পোর্ট এই যে ডাইনামিক পোর্ট নিয়ে আসছে,
তারপরে এই ডেস্টিনেশন পোর্ট ডাইনামিক পোর্ট নিয়ে আসে। সার্ভার রেসপন্স টু টিসিপি ক্লায়েন্ট ইউজেস দ্য ডেস্টিনেশন পোর্ট ফ্রম দ্য রিকোয়েস্ট প্যাকেট অ্যাজ দ্য সোর্স পোর্ট। ঠিক আছে। আচ্ছা, এই যে টিসিপি কানেকশনের আরো কিছু মানে একেবারে করে দেখাচ্ছে মজার, তাইলে আপনার মাথায় থাকবে। স্টেপ 1, দ্য ইনিশিয়েটিং ক্লায়েন্ট রিকোয়েস্ট এ ক্লায়েন্ট টু সার্ভার কমিউনিকেশন সেশন উইথ দ্য সার্ভার। সো প্রথমে এই সিন একটা ফ্ল্যাগ পাঠালো, সিন পাইলো, তো সে তারপরে এই সিন ফ্ল্যাগটাকে কি করে অ্যাকনলেজমেন্ট ফ্ল্যাগ সহ পাঠায়। সো সে সিন পাইলো, অ্যাকনলেজমেন্ট পাইলো, ঠিক আছে। তারপরে এইটা সেশনটা হচ্ছে এস্টাবলিশ হলো এতটুকুতে যে হ্যাঁ তুমি আমি ঠিক আছি, তুমিও আছো আমিও আছি, এখন আমরা ডাটা পাঠাতে পারি। তারপরে এস্টাবলিশড হয়ে গেল, সে সিকোয়েন্স নাম্বার অর্থাৎ ডাটা পাঠানো শুরু করলো। এ সেন্ডস অ্যাকনলেজমেন্ট রেসপন্স টু বি। ওকে, সো সেটাই বলা হচ্ছে, দ্য সার্ভার অ্যাকনলেজ দ্য ক্লায়েন্ট সার্ভার কমিউনিকেশন সেশনস অ্যান্ড রিকোয়েস্ট এ সার্ভার টু client communication session. The initiating client acknowledge the server to client communication session. অন্যদিকে সেশন টার্মিনেশন, টিসিপি সেশনটা কিভাবে শেষ হয়? when client has no more data to send in the stream, it sends a segment with the fin plug fin. Okay, so the server sends an acknowledgement to acknowledge the receipt of the fin to terminate the session from client to server. The server sends a fin to the client to terminate the server to client session. Okay, the client responds with an acknowledgement to acknowledge the fin from the server. So send fin মানে কি বলে, এটা সম্ভবত ফিনিশ ইন বা এই ধরনের কিছু একটা, এটার পূর্ণরূপটা আমার মনে নাই। তো ফিন সে পাঠালো, সে রিসিভ করলো, তারপরে সে অ্যাকনলেজমেন্ট জানাইলো, অ্যাকনলেজমেন্ট পাইলো, তারপরে সে ফিন পাঠাইলো, তো সে রিসিভ করলো, তারপরে অ্যাকনলেজমেন্ট সে জানাইলো যে হ্যাঁ এই দুটো আমি পেয়েছি, রিসিভড। এভাবে হচ্ছে সেশন ক্লোজ হয়। ওকে, টিসিপি থ্রি ওয়ে হ্যান্ডশেক অ্যানালাইসিস। টিসিপি থ্রি ওয়ে হ্যান্ডশেক অ্যানালাইসিস সম্পর্কে আমরা দেখি। ফাংশন অফ দ্য থ্রি ওয়ে হ্যান্ডশেক, it establishes that the destination device is present on the network. It verifies that the destination device has an active service and is accepting request on the destination port number that the initiating client intends to use. That it informs the destination device that the source client intends to establish a communication session on that port number. After the communication is complete, the session are closed and the connection is terminated. The connection and session mechanism enable TCP reliability function. So 6 কন্ট্রোল বিট ফ্ল্যাগ থাকে। কন্ট্রোল বিটে এই যে আমরা এখানে দেখি যে 6 যেহেতু আছে 6টা বিট। একটা হলো ইউআরজি, যেটাতে আর্জেন্ট কিনা আর্জেন্ট পয়েন্টার একটা ফিল্ড থাকে। অ্যাকনলেজমেন্ট, অ্যাকনলেজমেন্ট তো একটা ইয়েস নো বা 0 1 থাকে। পুশ ফাংশন, রিসেট ফাংশন, সিন ফাংশন। ফিন হলো নো মোর ডাটা ফ্রম সেন্ডার অ্যান্ড ইউজড ইন সেশন টার্মিনেশন। ওকে, এখানে একটা ভিডিও আছে, ভিডিওটা আমরা দেখব, তারপরে আমরা সব শেষের সেশনে চলে যাব। আচ্ছা, I have some screenshots of a Wireshark packet capture that shows the process of a TCP three-way handshake and the termination of a TCP conversation. Let's analyze these screenshots to get an idea of how it's working. সো টিসিপির কিছু স্ক্রিনশট দেখাচ্ছে যে থ্রি ওয়ে হ্যান্ডশেকিং যেটা আছে টিসিপির, এটা বোঝানোর জন্য। TCP is a connection-oriented protocol, meaning an end-to-end connection needs to be established first before data can be sent or received. সো কানেকশন ওরিয়েন্টেড কেন বলা হচ্ছে? আগে সেশনটা এস্টাবলিশ করতেছে যে ওকে আমি ডেটা পাঠাচ্ছি, তুমি ডেটা পাচ্ছ। আগে এটা একটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং এ এসে তারপরে পাঠাচ্ছে ডেটা, এবং শেষেও কি বলতেছে, শেষ যে করতেছে সেটা জানিয়ে শেষ করতেছে। The TCP three-way handshake initiates that connection. When the connection finally needs to be terminated, for instance, let's say it's a connection to a web server and you close the web browser, the connection is terminated with two-way handshakes. A TCP three-way handshake involves 3 steps: a SYN and an ACK, and an ACK.
SYN stands for synchronization, and ACK stands for acknowledgement. First, the initiating host sends a synchronization segment. The responding host sends an acknowledgement and its own synchronization segment, and then the initial host sends an acknowledgement segment. Hence the SYN and an ACK, and ACK. We can see that here at the top of this screenshot. If we look at the packet list window, at packets 10, 11, and 12, we can see a SYN and an ACK, and an ACK. This is the three-way handshake. অর্থাৎ আমরা ওই যে দেখেছিলাম যে থ্রি ওয়ে হ্যান্ডশেকের মধ্যে মানে প্রথমে কোন ফ্ল্যাগ যায়, তারপরে কোন ফ্ল্যাগ পাঠাচ্ছে, তারপরে কোন ফ্ল্যাগ পাঠাচ্ছে, সেই জিনিসগুলো এখানে দেখাচ্ছে। We look at the initial packet in the three-way handshake, the SYN segment up here at the top, we can see that the sequence number is 0. The beginning of a three-way handshake is a sequence number 0 because it's the first packet in the connection or conversation between two hosts, or in this case, a host and a server. সিকোয়েন্স নাম্বার 0 সবার প্রথম এটা পাঠাচ্ছে আর কি। The sequence number is actually a 32-bit random number called the ISN, or initial sequence number. This random number, or ISN, is chosen randomly at the beginning of each TCP conversation. This helps to protect against TCP connection hijacking attacks. Wireshark takes সো সিকোয়েন্স একটা হচ্ছে কি, সিকোয়েন্স নাম্বার একটা র্যান্ডম নাম্বার, এটা বিভিন্ন ধরনের সিকিউরিটি অ্যাটাক থেকে বাঁচার জন্য এটা র্যান্ডমলি এভাবে পিক করা হয়। that 32-bit random number and converts it to 0. It then increments the sequence numbers and the acknowledgements from there. This makes it easier to read and follow the segments in order using the Wireshark program. Let's look at a few of the details for this initial SYN segment. We go down to the packet details window and we can see sequence number 0, that it's the relative sequence number. If we look at the flags, we see that the SYN bit has been set. You can see it here with a 1. In the next packet, packet number 11, the server responds সো প্রথম ইয়েটাতে আমরা দেখতে পেলাম যে সিন বিট 1 করা। to the initial synchronization segment. I'll go to the next screenshot, and now সেটা হলো পরেরটা 11 নাম্বার প্যাকেটটা। packet 11 is highlighted. The server responds with an acknowledgement acknowledging sequence number 0. সো অ্যাকনলেজিং সিকোয়েন্স নাম্বার 0, সেটা এখানে এই যে অ্যাকনলেজমেন্টের বিটটা 1 and sending acknowledgement 1. So the initial sequence number with relative sequence number 0 has been incremented and acknowledgement 1 has been sent. We can see in the protocol details window acknowledgement number 1 and that it's the relative ACK number. The server has also sent its own synchronization segment, and that number is 0 since it's the initial conversation going the other way. If we look in the details window, we can see that the sequence number is 0, and that's a relative sequence number from the server to the host. If we look here at the flags, both the SYN bit and the ACK bit have both been set. If we go to the next screenshot, in packet 12, which is step 3 in the three-way handshake, host 10.1.1.1 responds with an acknowledgement or ACK. And if we look in the protocol details window, we see the acknowledgement number is 1, incrementing the server's synchronization segment by 1. You can see here that the acknowledgement bit has been set, but notice that the SYN bit has not been set. This is the final phase in the three-way handshake. Let's take a look at how the TCP connection terminates. I'll go to the next screenshot, and you can see in packet 16, the server is communicating to the host at 10.1.1.1 and has sent a segment with a finish or fin and an acknowledgement or ACK. In this segment, we have a fin and an ACK. The fin ends the conversation. The acknowledgement flag has been set since the three-way handshake was first established, and in every segment sent thereafter, the acknowledgement flag is set. You can see that in the next packet, packet number 17, the host has replied to the server with an acknowledgement acknowledging that the conversation has ended. This is a two-way handshake, a fin and an ACK and an ACK. If we look ahead in the packet list window to packet 18, you can see that host 10.1.1.1 then sends the server its own fin and acknowledgement, and then the server replies with its own ACK. So you have two-way handshakes to terminate the connection. If I go back to the previous screenshot and take a look at the protocol details or the packet details,
We can see here in the TCP segment the flags. Notice the 1 for the acknowledgement and then the 1 for the finish or fin flag here that's been set. Notice that the acknowledgements went as high as number 374, indicating that these screenshots were probably generated from 2 separate packet captures in Wireshark. You can see in these last 2 screenshots how the conversation ends with 2 two-way handshakes, a fin and an ACK, and then another one going the other way. I have some screenshots of a Wireshark packet. আমরা টিসিপি রিলায়েবিলিটিটা একটু দেখেই আমাদের আজকের মতো শেষ হবে। সো আমরা একটু দেখি। সো টিসিপি রিলায়েবিলিটি গ্যারান্টিড কি অর্ডার ডেলিভারি, অর্থাৎ ডেলিভারি তো হবেই এবং সেটা অর্ডার ডেলিভারি হবে। ওকে, টিসিপি ক্যান অলসো হেল্প মেইনটেইন দ্য ফ্লো অফ প্যাকেটস so that devices do not become overloaded. So
ফ্লো মেইনটেইন করার চেষ্টা করে, নাইলে আপনার ধরেন যে আগে 5-6 4-5-6 চলে গেল। এখন তাইলে ওইটা তো একটা কোথাও কিউতে বা কোথাও রেখে দিতে হবে। তো তাইলে এরকম যদি এরকম 6টা প্যাকেটের জন্য 100টা প্যাকেটের জন্য আপনি কয়টা প্যাকেট পর্যন্ত রাখবেন? তো তখন দেখা যাবে ডিভাইস ওভারলোডেড হয়ে গেছে। ওইটার উপরে তার একটা এইজন্য ফ্লো মেইনটেইন করে আরকি। There may be times when TCP segments do not arrive at their destination or arrive out of order. Okay, all the data must be received and the data in this segment must be reassembled into the original order. Sequence numbers are assigned in the header of each packet to achieve this goal. ওকে, সো এই যে এখান থেকে দেখা যাচ্ছে একটা হয়তো এদিক দিয়ে যাচ্ছে, আরেকটা হচ্ছে এদিক দিয়ে যাচ্ছে। হ্যাঁ, তারপরে টিসিপি রিঅর্ডার দ্য সেগমেন্ট টু দ্য অরিজিনাল অর্ডার, এইভাবে পাইলো। সেগমেন্ট 6টা হয়তো মানে প্রথম দিকে চলে আসছে, সেগমেন্ট 4টা পরে আসছে, এটা আগে করলো, এটাকে পরে নিল। ওকে, হ্যাভিং টেকেন ডিফারেন্ট রুটস টু দ্য ডেস্টিনেশন, সেগমেন্টস অ্যারাইভড আউট অফ অর্ডার। ওকে, তারপরে দেখি এখানে রিলায়েবিলিটির একটা ভিডিও আছে। রিলায়েবিলিটির ভিডিওটা আমরা দেখে আসি। আচ্ছা, এখানে বেশ অনেকগুলো ভিডিও আছে, আমাদের বেশ ভিডিও দেখে। This video depicts a simplified example of TCP operations একটা সিম্পলিফাইড এক্সাম্পল দেখাবে, and is not necessarily a realistic depiction. এবং এটা রিয়েলিস্টিক নাও হতে পারে। TCP is a connection-oriented protocol in that a connection is established first using a three-way handshake before data is sent. Another characteristic of TCP is that it's a reliable protocol. Two things that make it reliable are sequence numbers and acknowledgements. Every TCP segment that's sent in a TCP conversation gets a sequence number. So every byte of data is numbered basically in a sequential list. This allows a receiving host to rebuild the data from the ordered numbered segments. If data arrives out of order at the receiving end, the data can be put back together in the proper order thanks to the sequence numbers. Acknowledgements come into play by helping the sender know that the data that's being sent is actually being received. The way this works is the sending host sends TCP segments in bytes, and the receiving host acknowledges bytes received by sending acknowledgements. There is a limit to the amount of data the sending host can send before it receives an acknowledgement from the receiver. This amount is called the window size. The window size is the total number of bytes sent in TCP segments that can be sent before receiving an acknowledgement. Using TCP window scaling, computers are able to achieve large window sizes of up to 1 gigabyte. So as the sending host sends bytes of data in TCP segments, the receiving host returns acknowledgements as it processes bytes received and frees up its buffers. We can see this depicted in this graphic. Let's start by reading the message from the sending host here. Start with byte number 1. I am sending 10 bytes. In this scenario, সো 10টা বাইট সে পাঠাচ্ছে। the 10 bytes is the window size. 10 বাইট হচ্ছে উইন্ডো সাইজ, অর্থাৎ কতটা, এই যে কতটা ডাটা একবারে পাঠাচ্ছে সেটা হচ্ছে উইন্ডো সাইজ বলা হচ্ছে। In reality, the window size would be a lot larger than 10 bytes. বাস্তবে আসলে এই 10 বাইটের চেয়ে অনেক বড় কি বলে আপনার উইন্ডো সাইজ হবে। এখানে জাস্ট উদাহরণ দেখানোর জন্য একটু কম রেখেছে। Since today, window sizes are typically 16 megabytes or larger. তো এখন স্বাভাবিকভাবে 16 মেগাবাইট থাকে উইন্ডো সাইজ। But this works nicely for this example. So the host is sending 10 bytes, starting with byte number 1. The receiving host, the server here, says, I received 10 bytes, starting with byte number 1. I expect byte 11 next. This is the সো সে আসলে 10 বাইট রিসিভ করলো এবং 11 নাম্বার বাইট সে চাচ্ছে এরপরে, ঠিক আছে? তখন সে এটার একটা রিপ্লাই দেয়, যে 11 দিয়ে যদি রিপ্লাই দেয় তার মানে হচ্ছে সে আসলে কত নাম্বার বাইট এক্সপেক্ট করতেছে সেটা পাঠায়। the acknowledgement. The server acknowledges it received the 10 bytes and now is expecting number 11. If we look down here, we can see that in this segment, starting with sequence number 1, 10 bytes have been sent. The receiver sends an ACK11. Starting with 1, 10 bytes were sent, so the next sequence number it's expecting is an 11. This acknowledgement is sent back to the originating host. Now the originating host
sends 10 more bytes starting with sequence number 11. If we were to ask ourselves what would be the next ACK that the server would send back to the originating host, we would have to ask ourselves, what's the last sequence number sent? Starting with 11, 10 bytes were sent, so the last sequence number that was sent was 20, so the ACK would be সো এখানে এটা পাঠানোর পরে আবার পাঠালো এই 11 নাম্বার থেকে সিকোয়েন্স নাম্বার শুরু করে বাকি আরো 10 বাইট পাঠালো। তার মানে এটা যদি ঠিকঠাক পেয়ে যায় তাহলে সে আবার ব্যাক করবে হচ্ছে রিপ্লাই দিবে হচ্ছে কত 21, কারণ এরপরে সে এক্সপেক্ট করবে 21 নাম্বার বাইটটা। be an ACK 21. That's the next expected sequence number. You can see how sequence numbers and acknowledgements, including the window size, make TCP a very orderly and reliable protocol. সো এটাকে অর্ডারলি এবং রিলায়েবল প্রোটোকল বানিয়ে ফেলেছে। ওকে, সো এখানে আমরা দেখতেছি নো ম্যাটার হাউ ওয়েল ডিজাইন এ নেটওয়ার্ক ইজ, ডেটা লস অকেশনালি অকার্স। ডেটা লস কিন্তু হয় যত যাই হোক। Okay, TCP provides methods of managing these segment losses. Among these is a mechanism to retransmit segments for unacknowledged data. So পাঠাইলো, তারপর আবার এই যে ডেটাগুলো পাঠাচ্ছে। আচ্ছা, এখানে ডেটাগুলো পাঠাচ্ছে, এই সব ডেটা গেছে কিন্তু 3-4 যায় নাই। সো সে অ্যাকনলেজমেন্ট 3 এক্সপেক্ট করতেছে। ওখানে আমরা দেখতেছিলাম যে 11 এক্সপেক্ট করতেছিল, যে 11 পাঠাচ্ছিল, এখন 3 এক্সপেক্ট করতেছে, 3 পাঠাচ্ছে। সো 3 থেকে সে আবার ডেটাগুলো পাঠাচ্ছে। তো 10 পর্যন্ত পেয়ে গেল, তারপরে সে কি করলো 11 নাম্বার আবার পাঠালো। ঠিক আছে, যে এখন আমি এক্সপেক্ট করতেছি 11 ডুপ্লিকেট সেগমেন্ট, এগুলো কিন্তু আবার পাঠানো হলো। ওকে, সিমিলারলি এখানে দেখা যাচ্ছে হোস্ট অপারেটিং সিস্টেম টুডে টিপিক্যালি এমপ্লয় অ্যান অপশনাল টিসিপি ফিচার কল্ড সিলেক্টিভ acknowledgement, SAC বলা হচ্ছে, selective acknowledgement. Okay, negotiated during the three-way handshake. If both hosts support SAC, the receiver can explicitly acknowledge which segment were received, including any discounts segment. সো যদি এই স্যাক বা সিলেক্টিভ অ্যাকনলেজমেন্ট যদি থাকে তাহলে এখানে বলে দেয় যে ওকে এই 5 থেকে 10 আমি পাইছি, তুমি 3 পাঠাও, বা 3 পাই নাই, তার মানে বুঝলো যে 3 থেকে 5 পর্যন্ত এগুলো পায় নাই, তার মানে 3 আর 4 পাঠালো। তারপরে হচ্ছে আবার ওই 11 থেকে বাকি কিছু পাঠাইলো, তখন আবার 13 জানালো, এইভাবে করে। অর্থাৎ এই ডুপ্লিকেট ডেটাগুলা না পাঠানোর জন্য এই ব্যবস্থাটা আর কি, সিলেক্টিভ অ্যাকনলেজমেন্ট। ওকে, তারপরে আমরা টিসিপির সেইটা দেখে আসি, ভিডিওটা দেখে আসি। ওকে, The graphic depicted in this video uses segment numbers in place of sequence numbers. TCP is a reliable protocol. It uses sequence numbers and acknowledgements to provide that reliability. But what happens when data is lost in transit? As a reliable protocol, there has to be a mechanism for resending lost data so that an entire piece of data, like a file or an image or a video, can be rebuilt from all of the segments. If we look at this animation, we can see this process in action. I'll press play. The source host here sends segment 1 and starts a timer. You can see the timer's running. The destination host receives segment 1, and since it's received segment 1, it's going to send an acknowledgement. Let's see what happens. We can see that the destination host has received segment 1, acknowledges the delivery, and is going to send an ACK2, an acknowledgement 2, requesting number 2. Why? It received 1, so it sends a request for 2 in an ACK2. So we'll see that get sent. All right, there goes the acknowledgement. The source receives the acknowledgement before the timer expires, and now সো সে কিন্তু এই যে পাঠানোর সময় একটা টাইমার অন করে রাখলো, এর মধ্যে যদি রিসিভ অ্যাকনলেজমেন্টটা না পায় তাহলে কিন্তু আবার সে পাঠাই দিবে। ঠিক আছে, সো অ্যাকনলেজমেন্টটা পেয়ে গেল, এই জন্য আসলে আর ওই ডেটাটা পাঠাবে না। can send segment 2. এখন There's segment 2. যাচ্ছে। It's sent, and as you can see, the timer is started. It's going to wait to get an acknowledgement. If it doesn't receive an acknowledgement সো সময়ের মধ্যে যদি এটা না পায় তাহলে কি করবে, আবার পাঠাবে। from the destination before the timer expires, it will resend segment 2. Let's see this in action. You can see the destination has not received segment 2. Since it hasn't received segment 2, it won't send an acknowledgement number 3
back to the device. It's not going to acknowledge that it received 2 and send an ACK3 back to the source host. Let's see what happens. No acknowledgement, the timer expires. You can see here the timer expires. So what will the source host do? The source host will retransmit or resend segment 2 and restart the timer. আবার পাঠালো এবং টাইমার রিস্টার্ট করে দিল। This time, the information was received by the destination, and now it's going to send an ACK3 or acknowledgement 3 requesting the next piece of data, which in this case would be number 3. The acknowledgement's received before the timer expires, and segment 3 is sent. Segment 3 is received, acknowledged, and a request for 4 is sent in an acknowledgement. The acknowledgement is received before the timer expires, and now the device can send segment 4. Or in this case, it's the end of the transmission. The ability of TCP to retransmit missing segments makes applications that use the TCP protocol very reliable. সো আমরা দেখতে পাইলাম জিনিসটা। এরপরে আসেন উইন্ডোজ সাইজ এবং অ্যাকনলেজমেন্ট সম্পর্কে এখানে বলতেছে TCP also provides mechanism for flow control as follows. Flow control is the amount of data that the destination can receive and process reliably. Flow control helps maintain the reliability of TCP transmission by adjusting the rate of data flow between source and destination for a given session. So maximum segment size MSSS বলতেছে। So 10,000 send window 10,000. During three-way handshake, window size 10,000, MSS 1460. ওকে, তারপরে সিকোয়েন্স নাম্বার এটা পাঠালো যে 10,000 পাঠাও, এই ম্যাক্সিমাম সেগমেন্ট সাইজ এত ভাগ করে করে। ওকে, সিকোয়েন্স নাম্বার 1 তো 1 থেকে 1460 বাইট পাঠালো, রিসিভ 1400 এত, তারপরে সে পাঠালো ওকে সিকোয়েন্স নাম্বার 1461 থেকে বাকি আরো অতটুকু পাঠাইলো, অর্থাৎ সর্বোচ্চ সাইজ তো এত, এর বেশি পাঠাতে পারবে না, তো পাঠালো। সো সে একটা অ্যাকনলেজমেন্ট জানালো, রিসিভ অ্যাকনলেজমেন্ট সেন্ড এত, মানে এটা পাইছে, তো এরকম ভাবে পাঠাচ্ছে আর কি। সিকোয়েন্স নাম্বার এত, তারপরে এই পাঠাইলো এত থেকে এত পর্যন্ত, তারপর আবার অ্যাকনলেজমেন্ট জানাইলো যে এত পর্যন্ত সে পাইছে। উইন্ডো সাইজ 10,000, এত না পর্যন্ত পাইছে জানাইলো, এভাবে করে যাচ্ছে জিনিসটা আর কি। ওকে, maximum size segment size is the maximum amount of data that the destination device can receive. A common MSS is 1460 byte when using IPv4. IPv4 এ MSS হচ্ছে commonly 1460. A host determines the value of its MSS. Host determine করে field by subtracting the IP and TCP headers from Ethernet maximum transmission unit MTU. অর্থাৎ MTU থেকে আসলে এটা ডিটারমাইন করা হয়। MTU যদি আসলে আরো কম হয় তখন এটা আরো কমাতে হবে, ঠিক আছে, উইচ ইজ 1500 বাইট, সাধারণত 1500 বাইট থেকে থাকে ডিফল্ট। তো 1500 মাইনাস 40, 20 বাইট ফর IPv4 হেডার, 20 বাইট TCP, তো 1460 বাইট থাকে হচ্ছে বাকি ডেটায়। তো এই জন্য MSS-টা 1460 হয়ে থাকে আর কি। আচ্ছা, সেই জিনিসটা তো আমরা আগেই দেখেছি, এবং টোটাল 1500 বাইট। এরপরে আসেন কনজেশন অ্যাভয়েডেন্স। কনজেশন মানে কি? ট্রাফিক, বা এটাকে কি বলে, জ্যাম। When congestion occurs on a network, it results in packet being discarded by overloaded router. সো রাউটারের মধ্যে যদি অনেক এরকম প্যাকেট হয়ে জ্যাম হয়ে যায় তাহলে কি করে, ডিসকার্ড করতে থাকে। To avoid the control congestion, TCP employs several congestion handling mechanism, timers and algorithm. অনেক টাইমার বা এগুলো ইউজ করে এই কনজেশন বা জ্যাম যাতে এড়ানো যায়। I am not getting the acknowledgements I expect from PCB, so I will reduce the number of bytes I send before getting an acknowledgement. সো TCP এটা পাঠালো, এইটা গেল না, এটা গেল না, এটা গেল, অ্যাকনলেজমেন্ট 2 করলো, সেগমেন্ট 2 3 হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো আমরা এখন ইউডিপি কমিউনিকেশনে চলে আসি। ইউডিপি লো ওভারহেড ভার্সেস রিলায়েবিলিটি। সো ইউডিপির
লো ওভারহেড সেটা তো আমরা জানি, ভার্সেস রিলায়েবিলিটি বলতেছে কারণ রিলায়েবিলিটি তো এটাতে কম। UDP does not establish a connection. UDP provides low overhead data transport because it has a small datagram header and no network management traffic. Data পাঠাচ্ছে হচ্ছে UDP does not establish a connection before sending data. Datagram reassembly. UDP does not track sequence numbers the way TCP does. Okay, UDP has no way to reorder the datagrams into their transmission order. UDP simply reassembles the data in the order that it was received and forwards it to the application. So এই যে পাঠাচ্ছে 1 2 6 যেটা যেভাবে যাচ্ছে না যাচ্ছে সেভাবেই lost datagrams are not recent, যেটা যায় নাই সেটা আর এখান থেকে, যেমন 3 নাম্বার এখানে নাই, সো এটা আর পাঠানো হবে না, সোজা কথা। এগুলি আমরা বুঝি। UDP based server applications are assigned well-known or registered port numbers. UDP receives a datagram destined for one of these ports. It forwards the application data to the appropriate application based on its port number. So DNS request যাচ্ছে, radius request যাচ্ছে। এইগুলা কি আমাদের মানে রেডিয়াস কি জিনিস সেগুলো আমরা আপাতত না বুঝলেও চলবে। The UDP client process dynamically selects a port number from the range of port numbers and uses this as a source port for the conversation. The destination port is usually the well-known or registered port number assigned to the server process. So destination portটা যে থাকে এটা well-known port হয়, আর যেই কি বলে এটাকে সোর্স পোর্টটা কি হয়, ডাইনামিক্যালি হয় সাধারণত। ওকে, সো এইখানে DNS radius server responses to UDP client uses the well-known port number as the source port. ঠিক আছে, সার্ভার কিন্তু পাঠাচ্ছে এইটাকে, সার্ভারের রেসপন্স এটা উল্টা, মানে যদি ক্লায়েন্ট থেকে পাঠানো হয় যেটা সেটা কিন্তু উল্টা, ঠিক আছে। So after a client has selected the source and destination port, the same pair of ports are used in using header of all datagrams in the transaction. ওকে, দেন শেষ আমাদের আজকের মতো। এখানে মেইন জিনিস যেইগুলো আর কি, আমরা TCP সম্পর্কে জেনেছি, UDP সম্পর্কে জেনেছি, এবং কিভাবে ডেটাটা আসলে এই লেয়ারে, এই ট্রান্সপোর্ট লেয়ারে কিভাবে ডেটাটা আসলে মেইনটেইন হয়, ট্রান্সপোর্ট লেয়ারের কাজটা কি, সেই জিনিসটা আমরা মোটামুটি বোঝার চেষ্টা করলাম, ঠিক আছে। সো এই তো, এটা মোটামুটি পুরাটাই আসলে থিওরিটিক্যাল জিনিসপত্র, তো থিওরিটিক্যাল এই জিনিসটাকে মনে রাখলেই হবে। প্যাকেট ট্রেসার অ্যাক্টিভিটি আছে, প্যাকেট ট্রেসার অ্যাক্টিভিটিটা আপনারা করে ফেলবেন, এটা জাস্ট অবজারভেশন টাইপের প্যাকেট ট্রেসার অ্যাক্টিভিটি। ওকে, সো এটা আপনাদের নিজেদের অবজার্ভ করার জন্য আর কি। সো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন।